আসসালামু আলাইকুম। আপনাকে যদি এই মুহূর্তে প্রশ্ন করা হয় বিশ্বের মধ্যে পরাশক্তি যে রয়েছে সেই পরাশক্তিগুলির মধ্যে সবচেয়ে ক্ষমতাধর পরাশক্তি কারা, আপনি ভাববেন এবং উত্তর দেবেন যে যদি সুচিন্তিত চিন্তা ভাবনার উত্তর দেন তাহলে আপনি স্রেফ দুইটি শক্তিকে পাবেন। একটি গণতান্ত্রিক চিন্তাধারায় পরিচালিত মার্কিন বলয়ের থাকা দেশগুলো, আর একটি হচ্ছে সমাজতান্ত্রিক ঘরানার চিন্তা ভাবনায় যুক্ত রাশিয়া, চীন, নর্থ কোরিয়া, ইরান, এই টাইপের যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে। যদিও বা ইরান ইসলামিক চিন্তা চেতনায় প্রবৃদ্ধ বা উদ্বুদ্ধ একটি দেশ, তবে এই দুইটি শক্তিকে আপনি পাবেন। বর্তমান সময়ের এই যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের ব্যাপ্তিকাল কতটুকু হবে, সেই প্রশ্নটুকু যদি আমাদের মাঝে আসে তবে আমরা তার উত্তরটুকু পাবো এই যুদ্ধের বর্তমান পরিস্থিতির মধ্যেই। আমরা যদি একটু বেশ লক্ষ্য করি যে এই যুদ্ধের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ ওতপ্রোতভাবে জড়িয়েছে ইসরায়েলের সাথে যুক্ত হয়ে, তার পাশাপাশি অন্যান্য রাষ্ট্রগুলো যারা মার্কিন বলয়ের মধ্যে রয়েছে বা এই চিন্তাধারার বা একই ঘরানার যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে তারা এখন পর্যন্ত যুদ্ধের মধ্যে ওতপ্রোতভাবে তারা জড়িত হয়নি। অর্থাৎ তারা বুঝতে পারছে যে এই যুদ্ধের ভবিষ্যৎ কি, এই যুদ্ধের যে প্রক্রিয়া দিয়ে এখন এই যুদ্ধটি অতিবাহিত হচ্ছে তার ফলটুকু কি আসতে পারে সে সম্পর্কে তারা ওয়াকিবহাল। তাই তারা এই দুর্মূল্যের পৃথিবীতে, এই ক্রমবর্ধমান এবং ক্রমপ্রতিযোগিতামূলক পৃথিবীতে তারা এখন পর্যন্ত খুব একটা যুদ্ধে জড়াতে চায় নাই। শুধুমাত্র মধ্যপ্রাচ্য বা গালফের যে রাষ্ট্রগুলো রয়েছে তারা ছাড়া, আর ইউরোপের কিছু রাষ্ট্র আর সমাজতান্ত্রিক চিন্তাধারার রাষ্ট্রগুলো এখন পর্যন্ত যুদ্ধের মধ্যে সরাসরি না জড়ালেও বিভিন্ন ধরনের সাপোর্ট তারা ইরানকে দিয়ে যাচ্ছে। এই যে যুদ্ধ, এই যুদ্ধের অবস্থা কি হতে পারে সেই প্রশ্নটুকু যদি আমার মধ্যে গত কয়েকদিন যাবত এসেছে, এবং আমি প্রথম দিক দিয়ে ভেবেছিলাম যে এই যুদ্ধটা হয়তোবা শেষ হয়ে যাবে, ইরান হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্রের এই আক্রমণ সহ্য করতে পারবে না। কিন্তু না, ইরান বেশ জোরে সোরেই সেই আঘাতটুকু, তাদের উপর যে আঘাতটুকু এসেছিল সেই আঘাতটুকুকে তারা সংবরণ করে পাশাপাশি পাল্টা আঘাত তারা করেছে এবং বেশ ভালোভাবেই জোরে সোরে সেই আঘাতটুকু করেছে। তার মানে এই যুদ্ধের অবস্থাটুকু এখন কি হতে পারে আমরা যদি দেখি, যুদ্ধের দিকে তাকাই, অর্থনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্ষতিটুকু হয়েছে এই যুদ্ধের মধ্যে তার সংখ্যা এবং পরিমাণ আমার মতো এই মধ্যবিত্ত সমাজের বসবাসকৃত মানুষ হয়তোবা করতে পারবো না, তবে ধারণা অন্তত আংশিক করতে পারি। একটা হিউজ ওয়ার কস্ট তাদের ইতিমধ্যে হয়ে গিয়েছে। আর ইরানের কি হয়েছে, ইরানের হারানোর কিছু নেই। তাদের কাছে তাদের উপর প্রথম দিক দিয়ে আক্রমণ এসেছে, তাদের জাতিসত্তাকে টিকিয়ে রাখা, তাদের যে চিন্তা চেতনা রয়েছে, তাদের যে সভ্যতার ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য তাদেরকে যুদ্ধ করতে হচ্ছে এবং চালিয়ে যেতে হচ্ছে, এবং তারা চালিয়ে যাওয়ার মানসিকতা নিয়েই হয়তোবা এখন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কিন্তু হলো কি, মার্কিন যুক্তরাষ্ট্র তারা বৈশ্বিকভাবে একটি হুমকির মুখে রয়েছে। কারণ আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যদি দেখি, মার্কিন যুক্তরাষ্ট্র এই বিশ্বের চালিকা শক্তি হিসেবে তারা কাজ করেছে। অন্যান্য যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে পাল্লা বা টেক্কা দিতে চেয়েছে, তারা সরাসরি ফ্রন্ট লাইনের কোনো যে প্রতিযোগিতা থাকে সেখানে তারা খুব একটা আসেনি। জাস্ট বাণিজ্যিক প্রতিযোগিতা যেটা থাকার কথা বা প্রযুক্তিগত যে প্রতিযোগিতা তাদের অভ্যন্তরীণ থাকার কথা তা করেছে। কিন্তু এই মুহূর্তে এসে এই ব্যাকফুটে থাকা সমাজতান্ত্রিক ঘরানার রাষ্ট্রগুলো দেখতে পেল যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধের মধ্যে জড়িয়ে এক নাস্তানুভূত অবস্থার মধ্যে রয়েছে, এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে বর্তমানে যে যুদ্ধ পরিস্থিতি সেখানে তাদের অবস্থা খুব একটা ভালো না, টালমাটাল অবস্থা। অর্থনৈতিক ব্যয় হয়েছে, তাদের অবকাঠামোগত ক্ষতি হয়েছে, তাদের মধ্যপ্রাচ্যে যে সমস্ত বেসগুলো ছিল সেই বেসগুলোর অবস্থা খুবই নাজেহাল, একদম ছেড়ে দেওয়ার মতো অবস্থা। সারা বিশ্বের যে তেল রপ্তানি হচ্ছে বা জ্বালানি রপ্তানি হচ্ছে, যে হরমুজ প্রণালী, সেটিও এখন পর্যন্ত বন্ধ রয়েছে। বারবার তারা ঘোষণা দিয়েছে সেই হরমুজ প্রণালী তারা চালু করবে, কিন্তু এখন পর্যন্ত চালু করতে পারেনি। সেইখানে ইরানের যথেষ্ট শক্ত একটি বলয়ের মধ্যেই হরমুজ প্রণালীটি রয়েছে বলে এখন পর্যন্ত ধারণা করা যায়। তারা তাদের যে মিত্র শক্তিগুলো ছিল তাদেরকে ডেকেছে, এখন পর্যন্ত তারাও আসেনি। তার মানে আলটিমেটলি আমেরিকা অনেকটাই ব্যাকফুটে রয়েছে। যতটুকু না অর্থনৈতিক কিংবা বাণিজ্যিক যে ব্যাকফুটে রয়েছে, তার থেকেও বড় ব্যাকফুট হচ্ছে এই যে 1945 সালের পরবর্তীতে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে তারা যে বিশ্বের মোড়ল হিসেবে কাজ করেছে, এই প্রথম এই 2026-এ ইরানের এই রকম আঘাতে তাদের সেই মোড়লগিরির যে স্থাপনা বা তাদের যে আভিজাত্য ছিল
রুল করার যে তাদের সক্ষমতা ছিল, সেই সক্ষমতার মধ্যে এখন প্রশ্ন পড়া শুরু হয়েছে। তো এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অস্তিত্বের বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই চাইবে না বিশ্বের এই চালিকা শক্তির একটি অবস্থান থেকে তারা হঠাৎ করেই সেখান থেকে ছিটকে চলে যাক, সেখানে নতুন কোনো রুলিং পাওয়ার চলে আসুক, সেটি ইরান হতে পারে, রাশিয়া হতে পারে, বা চীন হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র সেটি এখন পর্যন্ত চাইছে না এবং চাইবেও না। তো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যে পরিস্থিতিটুকু, সেখানে এইটিই দেখা যাচ্ছে যে তাদেরকে এখন প্রায় চলেই যেতে হবে। তাদের যে শক্তিধর যে পাওয়ার প্রতিপত্তি ছিল, সেখানে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। তাদের সেই সক্ষমতা এখন আর খুব একটা নেই। এরকম একটি ভাইব এই যুদ্ধের ময়দানে আমরা দেখতে পাচ্ছি। এর ফলে একটি ফলাফল কিন্তু আসবে, কারণ একজন ক্ষমতাধর শক্তি কখনোই চাইবে না দীর্ঘ সময়ের যে ক্ষমতার আধিপত্যতে তারা ছিল সেটি হঠাৎ করে হারিয়ে ফেলতে। তারা চাইবে যে কোনো মূল্যে সেই শক্তিটুকুকে তাদের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে আগের একটি জায়গার মধ্যে থাকা, রোলিং একটি পাওয়ারে থাকা, এবং যে শাসন করার যে প্রবৃত্তি তাদের মধ্যে রয়েছে, সেই প্রবৃত্তি থেকে আমেরিকা খুব সহজেই বের হতে চাইবে না। এর জন্য তারা যদি কাউকে ধ্বংস করতে হয়, সেটি তারা চেষ্টা করবে। এটি বাস্তবিক, আপনি বা আমি হলেও সেটি করতাম। আমার অস্তিত্বের মধ্যে হুমকি পড়বে, আমার অস্তিত্বের মধ্যে কেউ হুমকি হয়ে দাঁড়াবে, হয় আমি তাকে উপড়ে ফেলবো, অথবা আমি সবকিছুকেই নষ্ট করে দিব, এরকম একটি মনোপ্রবৃত্তি আমার মধ্যে তৈরি হবে। কারণ আমি যদি ব্যাকফুটে গিয়ে থাকি, তাহলে আমার অর্থনৈতিক অবস্থা আরো বাজে অবস্থায় চলে যাবে। আমেরিকার কথা যদি বলি, আমার যে পররাষ্ট্রীয় নীতিগুলো ছিল সেগুলো ভেঙে যাবে। আমার বলয় থেকে বিভিন্ন রাষ্ট্র অন্যান্য বলয়ের দিকে চলে যাবে, কারণ আমি ভালো কাজ খুব একটা করিনি, আমি ওদেরকে প্রোটেকশন দিতে পারিনি। আমি ওদের যে সমস্ত রাষ্ট্রগুলোকে আমি এতদিন কথা বলে এসেছি যে আমরা নিরাপত্তা দিব আপনাদেরকে, আমরা সেই নিরাপত্তাটুকু দিতে পারিনি। বরং আমাদের যে বিভিন্ন ধরনের ট্রুপস ছিল বা বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ছিল, সেগুলোকে নিয়ে আমি এখন চলে যাচ্ছি। তো আলটিমেটলি এটা একটা মেসেজ পৃথিবীর জন্য, বিশ্বের জন্য। বিশ্বের ছোট ছোট রাষ্ট্রগুলো তখন তাদের নতুন পরাশক্তিকে খোঁজা শুরু করবে। আমেরিকা চাইবে না সেই অবস্থাটুকু তৈরি হোক। তার আগেই আমার কাছে মনে হয় আমেরিকা একটি বিদঘুটে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করবে, সেখানে তাদের সাপোর্ট দেবে ইসরায়েল। ইসরায়েল সেই সমস্ত ক্ষেত্রে বেশ পারদর্শী। এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ বাঁধানোতে তারা সুদূর প্রশিক্ষিত, এবং তাদের অতীতের অসংখ্য অভিজ্ঞতা তাদের রয়েছে। তো আমেরিকা এই ক্ষেত্রে ইরানকে হয়তো বা একদমই নষ্ট করে দিতে চাইবে, চাচ্ছেও, কিন্তু ইরানকে তারা নষ্ট করতে পারছে না। এটি হচ্ছে বর্তমানে বড় একটি সমস্যা। তো এর আলটিমেট ফলাফল কি আসবে? আমার কাছে মনে হচ্ছে এর আলটিমেট ফলাফল খুব একটা ভালো আসবে না। অর্থাৎ এই যুদ্ধ থেকেই আমার কাছে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটিকে আমরা বলতে পারি, পারমাণবিক ওয়ারের দিকে হয়তোবা বিশ্ব চলে যেতে পারে। এবং এটি শুধুমাত্র হয়তোবার মধ্যে নেই, কারণ আমি একটি উদাহরণ খুব একটা ভালো দিতেও পারি না। তবে আমার কাছে মনে হয় না কেউ যদি খুব একটি ভালো অবস্থানে থাকে, সুখকর অবস্থানে থাকে, সেই সুখকর অবস্থানটুকুকে সে হারাইতে চায় না। যদি কেউ সেটি হারানোর কারণ হয়ে দাঁড়ায়, হয় আমি চেষ্টা করব যে আমার এই আমাকে এই সমস্যার মধ্যে ফেলবে তাকে উপড়ে ফেলতে। আদারওয়াইজ আমি চাইবো সেই উপড়ে ফেলাটা আমি যেন না হয়ে অন্য সবাই যেন এর ভুক্তভোগী হিসেবে থাকে, সেই বিষয়টি আমি করতে চাইবো। আমেরিকা এখন চাইবে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো যুদ্ধের মধ্যে জড়াক, একটি হাঙ্গামা বিশ্বের মধ্যে তৈরি হোক। অন্তত সেই হাঙ্গামার দোহাই দিয়ে তারা তাদের আধিপত্য ধরে রাখার চেষ্টা করবে, তাদের যে সাম্রাজ্যবাদী নীতি রয়েছে সেটি ধরে রাখার চেষ্টা করবে। কিন্তু এখন দেখার বিষয় সেটি কতটুকু পারে। তবে আমার কাছে মনে হচ্ছে এই যুদ্ধ মারাত্মক আকার ধারণ করবে, এবং এই যুদ্ধ কোনো না কোনো ভাবে পারমাণবিক একটি ওয়ারের দিকেও আমাদেরকে নিয়ে যেতে পারে। কারণ বিশ্বের মধ্যে ক্রাইসিস তৈরি হবে, বাণিজ্যিক ক্রাইসিস তৈরি হবে, আপনার জ্বালানির যে সংকট তৈরি হবে। এবং ইতিমধ্যেই ইরান ঘোষণা দিয়েছে যে তারা ইচ্ছা করলে হরমুজ প্রণালী দিয়ে তেলের বাণিজ্য করতে পারে, তবে সেটি হবে একমাত্র চীনা যে কারেন্সি আছে সেই কারেন্সিতে হবে। অর্থাৎ এই যে কথাটি, এটি হচ্ছে আমেরিকার এতদিন পর্যন্ত যে পেট্রো ডলার যে একটি চুক্তি ছিল, বা বিশ্বের বিভিন্ন ধরনের যে বাণিজ্য বা তেলের যে বাণিজ্যর কথা যদি বলি, সেটি হতোই শুধুমাত্র ডলারে। সেই বিষয় থেকে বিশ্ব বের হওয়ার একটি প্রাথমিক লক্ষণ আমরা দেখতে পেয়েছি।
ইরানের এই চিন্তা ভাবনার মধ্যে থেকে। চীনও কিন্তু সেটিকে ফেলে দিবে না, চীন চাইবেই এই বিষয়ের মধ্যে তারা জড়িত হতে, কারণ আমেরিকার আজকের এই উত্থান শুধুমাত্র পেট্রো ডলার চুক্তির কারণেই। অর্থাৎ বিশ্বের যত সমস্ত জ্বালানি শক্তিধর রাষ্ট্রগুলো রয়েছে তারা তাদের জ্বালানি বিক্রি করতে শুধুমাত্র ডলারে, যার কারণে আমেরিকার একটি চাহিদা বিশ্বের মধ্যে তৈরি হয়েছিল। আমেরিকা এটি হারাতে বসেছে আমার কাছে মনে হচ্ছে। এখন দেখার বিষয় আমেরিকাকে এটি একবারই হাতছাড়া করে দেয়, না তাদের মরণঘাতী আক্রমণ তারা করে বসে ইরানের উপর, এবং তারই প্রেক্ষাপটে কি পারমাণবিক যুদ্ধের দিকে এই পৃথিবী চলে যায় কিনা সেটি এখন দেখবার বিষয়। আরেকটা কথা, এই যুদ্ধ যতটুকু না বাণিজ্যিক কিংবা অর্থনৈতিক, আমি আপনাদেরকে একটি মেসেজ দিয়ে রাখতে চাচ্ছি, এই যুদ্ধটি বাণিজ্যিক কিংবা অর্থনৈতিক ক্ষেত্রের বাইরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই যুদ্ধকে কেন্দ্র করে ঘটছে সেটি হচ্ছে এটি একটি ধর্মযুদ্ধতে পরিণত হবে, এবং এর যথেষ্ট কারণ রয়েছে। আপনি যদি এই যুদ্ধের ইসরায়েলের দিকে তাকান, তাদের যে চিন্তা চেতনা, তাদের যে দর্শন রয়েছে এই যুদ্ধকে কেন্দ্র করে, সেটি ধর্মকে কেন্দ্র করেই তাদের। এবং ইরানের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, ইসলামিক রেভলিউশনারি যে চিন্তা ভাবনা রয়েছে সেটিও এই যুদ্ধ ধর্মকে কেন্দ্র করেই, মানে ইসলামিক যে পূর্বের যে ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে সেগুলোকে বলয় করেই কিন্তু এই যুদ্ধটা হচ্ছে। আপনি আবার উপমহাদেশে থেকে আপনি খুব একটি ভালো থাকবেন তারও লক্ষণ আমি দেখছি না। তার কারণ হচ্ছে গত কিছুদিন পূর্বে আমরা আমাদের যে পার্শ্ববর্তী যে কট্টরপন্থী ধর্মীয় চিন্তা ভাবনার আদর্শে আদর্শিত যে শক্তি রয়েছে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ বলতে আমি যদি ইন্ডিয়ার কথা বলি, সেই ইন্ডিয়ার যে প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী কিছুদিন আগে ইসরায়েলে ভ্রমণ করেছেন, এবং সেখানে গিয়ে তিনি স্পষ্টত ঘোষণা দিয়েছেন ইসরায়েল হচ্ছেন ফাদারল্যান্ড আর তারা হচ্ছে মাদারল্যান্ড। এবং তার পরবর্তীতে এখানে এসে তাদের স্থানীয় একটি প্রোগ্রামের মধ্যে বেশ স্পষ্ট ভাষায় তিনি বলেছেন যে যদি তিনি গ্রেটার ইন্ডিয়া যদি করতে চায়, সেই ক্ষেত্রে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, তারপরে হচ্ছে নেপাল, মালদ্বীপ, ভুটান ইত্যাদি এই সমস্ত রাষ্ট্রগুলোকে তিনি একত্র করবেন এবং বিনা যুদ্ধে এই সমস্ত রাষ্ট্রগুলো ওনার করায়ত্ত হয়ে যাবে, এরকম একটি কথা তিনি বলেছেন, যেটি মারাত্মক একটি কথা। এবং তিনি এটিও প্রকাশ করেছেন যে ইসরায়েল চাচ্ছে গ্রেটার ইসরায়েল, ওই অঞ্চলকে কেন্দ্র করে যে সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনা, অন্যকে ভক্ষণ করার বা অন্যকে ক্যাপচার করার যে চিন্তা ভাবনা ইসরায়েলের রয়েছে, সেই একই চিন্তা ভাবনা মোদির ইন্ডিয়া সেটি করছে। তো এই যুদ্ধের রেশ কিন্তু উপমহাদেশে এসে পৌঁছাবে এবং তার অন্যতম কারণ থাকবে ধর্ম। সো বি কেয়ারফুল এভরিওয়ান আমার কাছে মনে হচ্ছে, এবং আমাদেরকে এই বিষয়ে এখনই সচেতন হতে হবে। আর দেখার বিষয় যুদ্ধটি এখন কোন পর্যন্ত গড়ায়, তবে যুদ্ধের আকার মারাত্মক হবে এটি আমার ধারণা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর চিন্তা ভাবনা করবেন আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি এবং অবস্থা নিয়ে। আসসালামু আলাইকুম।